আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11 এর জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, মূল যে সিলেবাসটি রয়েছে জিওগ্রাফির, সেই সিলেবাসটি 100 মার্কসের, অর্থাৎ টোটাল মার্কস দেখো এখানে রয়েছে 100 এবং দুটো ভাগে এই সিলেবাসটা বিভক্ত। একটা হচ্ছে গিয়ে থিওরি আর প্র্যাকটিক্যাল। তোমরা নিশ্চয়ই জানো যে ভূগোলেতে একটা থিওরির অংশ থাকে আর একটা প্র্যাকটিক্যালের অংশ থাকে। তো থিওরির জন্য যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কত না 70 অর্থাৎ 70, এবং প্র্যাকটিক্যালের জন্য নাম্বার দেওয়া রয়েছে কত না 30 বা 30। তো আজকে আমরা থিওরির যে সিলেবাসটা আছে সেই সিলেবাস বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। প্র্যাকটিক্যালের উপরেতে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। তোমরা চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টেতে সিলেবাস বলে আমার একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানেতে গিয়ে তোমরা ক্লাস 11 প্র্যাকটিক্যালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের উপরেতে আমার একটা ভিডিও আছে, তো সেটা তোমরা দেখতে পারো। তো আমরা আজকে শুধুমাত্র থিওরির সিলেবাসটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ থিওরিতে কি আছে, কি পড়তে হবে আমাদের সেইটা। তো দেখো, থিওরিতে ফিজিক্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি এই দুটো ভাগে বিভক্ত। অর্থাৎ এর বাংলা করলে হয় যে ফিজিক্যাল জিওগ্রাফি, যে বাংলাটা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এবং ইকোনমিক জিওগ্রাফি যেটাকে বলা হয় অর্থনৈতিক ভূগোল। তো এই দুটো পার্টে সিলেবাসটা আবার বিভক্ত হয়েছে। তো ফিজিক্যাল জিওগ্রাফি যে পার্টটা আছে তার জন্য রয়েছে দেখো 40 মার্কস, এবং ইকোনমিক জিওগ্রাফি যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে 30 মার্কস। অর্থাৎ তোমাদের যে ক্লাস 11 যে অ্যানুয়াল পরীক্ষা হয় সেই অ্যানুয়াল পরীক্ষাটা হবে 70 মার্কসের, মানে লিখিত যে পরীক্ষাটা হয়, প্র্যাকটিক্যালটা ছাড়া। কিন্তু প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে তোমাদের 30 মার্কসের পরীক্ষা দিতে হবে। তো যে থিওরি পরীক্ষাটা তোমরা দেবে ক্লাস 11-তে, যে অ্যানুয়াল পরীক্ষা যেটা হয়, সেটা কিন্তু 70 নাম্বারের হবে, এবং সেই 70 নাম্বারের মধ্যে তোমাদের 40 নাম্বার থাকবে হচ্ছে কি ফিজিক্যাল জিওগ্রাফির ওপর থেকে, এবং 30 নাম্বার থাকবে ইকোনমিক জিওগ্রাফির ওপর থেকে, যে প্রশ্নগুলো তোমাদের করা হবে। তো এটা গেল নাম্বারের ডিস্ট্রিবিউশন। এবারেতে আমরা আসবো যে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ মূল সিলেবাসটির মধ্যে এবার আমরা প্রবেশ করব। তো দেখো, যে ফিজিক্যাল যে জিওগ্রাফি আছে সেই ফিজিক্যাল জিওগ্রাফির যে প্রধান যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমি লাল কালি দিয়ে মার্ক করেছি। তো সেগুলোকে আমি আগে বলে নেব, তারপরেতে প্রত্যেকটা পার্টের মধ্যে কি কি আছে সেগুলো একটু সংক্ষেপে আমি আলোচনা করে দেব। তো দেখো, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে 1 নম্বরে আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। এই যে অংশটা, এটার বাংলা। তো সেইটা, এর মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে কি ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি আর ফিউচার স্কোপ অফ ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। তো ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি হচ্ছে কি না ভূগোলের বিভিন্ন শাখাগুলো, সেই শাখা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং তার যে ফিউচার স্কোপ, সেই ফিউচার স্কোপের বাংলাটা হচ্ছে কি না ভবিষ্যতের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো বা সম্ভাবনা যেগুলো রয়েছে আমাদের জিওগ্রাফির যে শাখাগুলোর, সেই সমস্ত শাখার যে ভবিষ্যতের যে লক্ষ্য এবং যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো এই পার্টটা হচ্ছে গিয়ে প্রথম ফিজিক্যাল জিওগ্রাফির এই পার্টটা, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এর পরেতে আসছে দেখো নাম্বার 2-তে আসছে যে প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এর মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেরকম অরিজিন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর জন্ম এবং উৎপত্তি নিয়ে কিছু ক্লাসিক্যাল থিওরি আছে, সেই ক্লাসিক্যাল থিওরিগুলো সম্পর্কে আমাদের এই পার্টটাতে পড়তে হবে। আর কি আছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর যে অভ্যন্তর ভাগ আছে সেই অভ্যন্তর ভাগ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তারপরে আছে দেখো কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আইসোস্ট্যাসি। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আইসোস্ট্যাসি বা বাংলায় যেটা বলে সমস্থিতি, এই একটা থিওরি আছে বা এই একটা তত্ত্ব আছে যেটা সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। তারপরে আছে দেখো সি ফ্লোর স্প্রেডিং, অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তৃতি, ড্রিফটিং অফ কন্টিনেন্ট অর্থাৎ মহাসঞ্চরণ তত্ত্ব, প্লেট টেকটনিক অ্যান্ড আইল্যান্ড আর্ক, তো পাত সংস্থান তত্ত্ব, এবং তার সঙ্গে বৃত্তচাপীয় দ্বীপমালা কিভাবে সৃষ্টি হয় সেই সংক্রান্ত ব্যাপার। অর্থাৎ কতগুলো মানে প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির যে কতগুলো মূল যে অংশ আছে, সেই অংশের কতগুলো থিওরি আছে, সেই থিওরিগুলো সম্পর্কে আমাদের এই অংশটাতে পড়তে হবে।
তারপরে দেখো নাম্বার 3 অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি যে 3 নাম্বার যে পার্টটা আছে সেটাকে বলছে দেখো জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টিং ল্যান্ডফর্ম। অর্থাৎ ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো হয় সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমাদের কয়েকটা সিলেক্ট করা রয়েছে সিলেবাসে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেগুলো থেকে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর মধ্যে তোমাদের দেখো আছে কি আছে, ডেফিনেশন অ্যান্ড টাইপ অফ জিওমরফিক প্রসেস, অর্থাৎ জিওমরফিক যে প্রসেসগুলো আছে ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো রয়েছে তার সংজ্ঞা এবং প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। তারপর বলছে দেখো এন্ডোজেনিক প্রসেসেস রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস। তো এন্ডোজেনিক প্রসেস বলতে জিওমরফিক যে প্রসেস হয় তার যে এন্ডোজেনিক অর্থাৎ অন্তর্জাত যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেটা কি রেজাল্টিং ল্যান্ডফর্ম ক্রিয়েট করে, অর্থাৎ তার যে ফলাফল হিসেবে যে সমস্ত ল্যান্ডফর্ম বা ভূমিরূপগুলো ভূপৃষ্ঠে তৈরি হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এর মধ্যে কতগুলো আছে, একটা আছে ফল্ডিং অর্থাৎ ভাঁজ, একটা আছে ফল্টিং মানে চ্যুতি, আর কি আছে ভলক্যানিসিটি অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম অর্থাৎ অগ্নুৎপাত এবং তার সঙ্গে যে সমস্ত ল্যান্ডফর্মগুলো ক্রিয়েট হয় সেইগুলো রয়েছে। তারপরেতে আর কি রয়েছে আর্থকোয়েক, তো ভূমিকম্প রয়েছে, সেই ভূমিকম্প সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এর মধ্যে যে অংশগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে সেগুলো একটু আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ দেখো এই ফল্ডিং যেটা রয়েছে অর্থাৎ ভাঁজ পড়া, শিলারাশিতে যে ভাঁজ পড়ে সেইটা, তো এর মধ্যে রয়েছে দেখো মেকানিজম অফ ফল্ডিং অর্থাৎ কিভাবে ভাঁজটা পড়ে, অর্থাৎ ভাঁজ সৃষ্টির যে প্রক্রিয়া, স্ট্রাকচারাল এলিমেন্টস অফ ফল্ট অর্থাৎ একটা ভাঁজের বিভিন্ন অংশ, আর কিছু টাইপস অফ ফল্টস আছে যেগুলো সিলেবাসে আমাদেরকে বলে দেওয়া রয়েছে, যেরকম সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, আইসোক্লাইনাল, মোনোক্লাইনাল, রিকাম্বেন্ট, ওভারথ্রাস্ট, ফ্যান ফল্ট। এই যে কতগুলো সিলেক্টিভ ফল্ট আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরেতে আসছে হচ্ছে কি ফল্টিংয়ের পার্ট। তো ফল্টিংয়ের পার্টটা তো তোমরা দেখো যে এখানেও বলছে যে মেকানিজম অফ ফল্টিং অর্থাৎ কীভাবে শিলাস্তরেতে মানে চ্যুতির সৃষ্টি হয় অর্থাৎ ফল্টিংটা হয় সেইটা। তারপর স্ট্রাকচারাল এলিমেন্ট অফ ফল্টিং অর্থাৎ একটা চ্যুতির বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের জানতে হবে। আর টাইপস অফ ফল্টিং অর্থাৎ কিছু টাইপস আছে ফল্টে, যেরকম নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, থ্রাস্ট ফল্ট, স্টেপ ফল্ট। তো এই ধরনের যে ফল্টগুলো আছে সেই ফল্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরেতে আসছে দেখো ভলক্যানিসিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। তো অগ্নুৎপাত এবং তার সঙ্গে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এর মধ্যে কি আছে ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ ভলক্যানিসিটি অর্থাৎ ভলক্যানিসিটি বা অগ্নুৎপাতের যে সংজ্ঞা হয় সেইটা এবং তার সম্পর্কে একটা ধারণা তোমাদের নিতে হবে। এখানে কজেস অফ ভলক্যানিসিটি অর্থাৎ কী কারণেতে অগ্নুৎপাত হয় সেইটা, টাইপস অফ ভলক্যানিসিটি অর্থাৎ কত রকমভাবে অগ্নুৎপাত হয়ে থাকে। তারপরে আসছে অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম অফ ভলক্যানিসিটি, এক্সট্রুসিভ অ্যান্ড ইন্ট্রুসিভস অর্থাৎ যে সমস্ত ল্যান্ডফর্মগুলো ক্রিয়েট হয়ে থাকে বা তৈরি হয় ভলক্যানিসিটির জন্য সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেটা এক্সট্রুসিভ এবং ইন্ট্রুসিভ। অর্থাৎ এক্সট্রুসিভ মানে হচ্ছে কি যেটা ভূপৃষ্ঠের ওপরেতে মানে নিঃসারী যে মানে অগ্নুৎপাতের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে, আর ইন্ট্রুসিভ মানে যেটা হচ্ছে উদ্ভেদী মানে ভূ অভ্যন্তরের যখন অগ্নুৎপাতটা হয় সেইটার সময় যখন যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেইগুলো। তারপর কনসেপ্ট অফ ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। ডিফারেন্ট পার্টস অফ ভলক্যানো, ভলক্যানোর যে বিভিন্ন পার্টসগুলো হয় আগ্নেয়গিরি সেগুলো জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ ভলক্যানো অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি অফ ইরাপশনস। তো অগ্নুৎপাতের যে মানে যে হয় যে আগ্নেয়গিরিগুলো থেকে সেইটা অনুযায়ী মানে অগ্নুৎপাতের ধারাবাহিকতার যে হারটা হয় সেই অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড ভলক্যানোস উইথ স্পেশাল রেফারেন্স টু প্যাসিফিক রিং অফ ফায়ার। তো প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয়তে যে সমস্ত ভলক্যানোগুলো রয়েছে সেইটাকে অনুসরণ করে আমাদের পৃথিবীতে যে সমস্ত আগ্নেয়গিরিগুলো রয়েছে তার বন্টনটা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আসছে হচ্ছে আর্থকোয়েক মানে ভূমিকম্প। তো আর্থকোয়েকের মধ্যে আমাদের পড়তে হবে কি কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আর্থকোয়েক অর্থাৎ আর্থকোয়েকের সংজ্ঞা এবং ধারণা নিতে হবে আমাদের। টাইপস অফ সিসমিক ওয়েভস কত রকমের যে ভূমিকম্প তরঙ্গ হয়ে থাকে সেটা জানতে হবে। মেজারিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড স্কেল অর্থাৎ ভূমিকম্পকে কিভাবে পরিমাপ করা হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। কি যন্ত্রের সাহায্যে সেটা করা হয়, কি স্কেলের সাহায্যে সেটা করা হয় সেইটা করতে হবে জানতে হবে আমাদেরকে। তারপর আইসোসিসমাল এবং অ্যান্ড হোমোসিসমাল লাইন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এরপরে কজেস অফ আর্থকোয়েক এক্সাম্পলস ফ্রম ইন্ডিয়া। তো ইন্ডিয়া মানে আর্থকোয়েকের কারণ পড়তে হবে এবং এক্সাম্পলস হিসাবে ইন্ডিয়ার উদাহরণগুলোকে দিতে হবে।
তারপর এফেক্ট অফ আর্থকোয়েক আছে, আর্থকোয়েকের ফলাফল সম্পর্কে জানতে হবে এবং এখানেও কি আমাকে ইন্ডিয়াকে ব্যবহার করতে হবে উদাহরণ হিসেবে। তারপর ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক প্রোন জোন, তো আমাদের এখানেতে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড বেস যে সমস্ত আর্থকোয়েক মানে প্রোন মানে যেখানেতে ভূমিকম্প খুব বেশি পরিমাণেতে হয় সেই অঞ্চলগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। সি কোয়েকস অ্যান্ড সুনামিস সম্পর্কে আমাদের জানতে হবে, প্রেডিকশন অফ আর্থকোয়েক সম্পর্কে আমাদের জানতে হবে। এর পরেতে যেটা আসছে অর্থাৎ 4 নাম্বার যে পার্টটা রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডল যেটা বলে। তো এই বাড়িমণ্ডলের মধ্যে কি আছে, টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর। ওশান ফ্লোর মানে হচ্ছে সমুদ্রের যে তল মানে সাগর তলের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এখানে বলছে দেখো মেজর 4 ডিভিশনস অ্যান্ড আদার টাইপস অফ ওশান ফ্লোর টোপোগ্রাফি। তো 4টে যে মেজর ডিভিশন হয় সেই 4টে ডিভিশন সম্পর্কে আমাদের তো জানতেই হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকটা অন্যান্য ধরন সম্পর্কেও আমাদেরকে পড়ে রাখতে হবে, অর্থাৎ টোপোগ্রাফি ওশান ফ্লোরের টোপোগ্রাফি সম্পর্কে। এবং এখানে দেখো বলছে কোন কোন ওশান সম্পর্কে আমাদের জানতে হবে টোপোগ্রাফিটা যখন আমরা পড়বো, অর্থাৎ সেখানে 3টে বলছে প্যাসিফিক, আটলান্টিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান। তো এই 3টে ওশান সম্পর্কে মানে ওশানের যে টোপোগ্রাফি হয় সেই টোপোগ্রাফি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে আসছে ওশান ডিপোজিটস, অর্থাৎ এই অংশটার মধ্যে যেটা 2 নম্বর যে পার্টটা আছে ওশান ডিপোজিট, অর্থাৎ সমুদ্রে কি কি সঞ্চয় হয় বা অবক্ষেপ মানে জমা হয় তার ক্লাসিফিকেশন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে তার ইম্পর্টেন্সগুলো পড়তে হবে। এবং ম্যারিন রিসোর্স যেটাকে বলছে হচ্ছে ম্যারিন রিসোর্সের যে ইম্পর্টেন্স, সমুদ্র যে একটা সম্পদ এবং সমুদ্রের সেই সম্পদের গুরুত্ব কি, তার মধ্যে দেখো রয়েছে মিনারেল রিসোর্স আছে, ফুড রিসোর্স রয়েছে, পাওয়ার রিসোর্স রয়েছে। তো এই পার্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরেতে একটা 3 নম্বর যে পার্টটা রয়েছে এখানেতে কি, যে টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি অফ ওশান ওয়াটার। তো ওশান ওয়াটার মানে সমুদ্রের যে জলের যে টেম্পারেচার মানে উষ্ণতা, লবণতা এবং যে ঘনত্ব, টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি অফ ওশান ওয়াটার যেটা, সেইটা সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত জানতে হবে। তো এটার মধ্যে আমি আর বিশেষ কিছুভাবে গেলাম না, যখন তোমরা পড়বে তখন এটা বুঝতে পারবে। তারপরেতে কি আসছে দেখো ওশান কারেন্টস, অর্থাৎ সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যেটা ছিল একটা বাড়িমণ্ডলের মধ্যে, তোমরা জানো যে মাধ্যমিকে বাড়িমণ্ডলের মধ্যে একটা চ্যাপ্টার ছিল যেটা সমুদ্র স্রোত বলা হতো। তো সেখানেতে অতটা বিস্তারিত ছিল না, কিন্তু এখানেতে কিন্তু এই মানে 11এতে কিন্তু এটা বিস্তারিতভাবে তোমাদের পড়তে হবে। দেখো ওশান কারেন্টসের মধ্যে কি রয়েছে, কনসেপ্ট অ্যান্ড কজেস অফ ওশান কারেন্টস। তো সমুদ্রের স্রোত কীভাবে সৃষ্টি হয় সেটা জানতে হবে। ডিস্ট্রিবিউশন অফ ওশান কারেন্টস ইন প্যাসিফিক ওশানস। তারপরে আছে দেখো আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশানস। তো আমাদের যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়া মানে ভারত মহাসাগরেতে যে সমস্ত সমুদ্র স্রোতগুলো আছে সেই সমুদ্র স্রোতগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের জানতে হবে। এবং ইম্পর্টেন্স অফ ওশানস কারেন্টস, তো সমুদ্র স্রোতের যে গুরুত্ব সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরেতে আসছে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা 5th পার্ট, যেটা শেষ পার্ট, যেটা ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা হচ্ছে কি না জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। তো এই বায়োস্ফিয়ারের এই কনসেপ্টটা সম্পূর্ণ মানে লাইফ সায়েন্স রিলেটেড, বেসিক্যালি ইকোসিস্টেম রিলেটেড। দেখো বলছে এখানে নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ বায়োস্ফিয়ার। তো বায়োস্ফিয়ারের যে মানে জীবমণ্ডলের যে প্রকৃতি এবং তার যে বিস্তার, সেই বিস্তারটা সম্পর্কে জানতে হবে। কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারের যে কম্পোনেন্টসগুলো হয়, যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। কনসেপ্ট অফ ইকোসিস্টেম জানতে হবে, অর্থাৎ বাস্তুতন্ত্রের ধারণা নিতে হবে। টাইপস অফ ইকোসিস্টেমস, কত রকমের ইকোসিস্টেমস হয় সেটা জানতে হবে। কনসেপ্ট অফ ট্রফিক লেভেল, অর্থাৎ ফুড পিরামিড যেটা হয় আছে, খাদ্য পিরামিড যেটাকে বলি আমরা বাস্তুতন্ত্রে, সেটা সম্পর্কে জানতে হবে। তারপর খাদ্য জল বা ফুড ওয়েভ আছে, এনার্জি ফ্লো, শক্তি প্রবাহ সম্পর্কে আমাদের এই পার্টটাতে জানতে হবে। তো বেসিক্যালি এই 5টা পার্ট আছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে এবং তার বিভিন্ন সাবডিভিশনগুলো রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এরপরেতে আসছি হচ্ছে সেকশন বি যেটা আছে, সেটা হচ্ছে কি না ইকোনমিক জিওগ্রাফি। তো এই ইকোনমিক জিওগ্রাফিটাও কিন্তু আমাদের যেটা রয়েছে এর মধ্যে দেখো রয়েছে রিসোর্স, অর্থাৎ সম্পদ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। অর্থাৎ সম্পদের মানে বলছে দেখো এখানেতে যে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ রিসোর্স, ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্স, ক্লাসিফিকেশন অফ রিসোর্স, আর রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, ম্যান, নেচার, কালচার। তো এখানেতে রিসোর্সের কনসেপ্ট মানে ধারণা নিতে হবে, কাকে বলে সেটা জানতে হবে, তার বৈশিষ্ট্য জানতে হবে, তার শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে এবং কিভাবে মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতির মেলবন্ধনে রিসোর্স তৈরি হয় বা সম্পদ সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরেতে আসছে দেখো ইউটিলাইজেশন অফ ওয়ার্ল্ড রিসোর্সেস আছে। তো এই রিসোর্সের মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে আছে ফরেস্ট আছে, বিভিন্ন রকম ফরেস্ট টাইপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এখানেতে। তারপরে আছে দেখো ফিশিং, অর্থাৎ মাছ ধরা যেটাকে বলা হয়, সমুদ্র থেকে যে মাছ ধরা হয় সেই মাছ ধরা সম্পর্কে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনল্যান্ড ফিশিং মানে দেশের অভ্যন্তর থেকে যে সমস্ত মাছ ধরা হয় সেই সম্পর্কে জানতে হবে।
দেখো কনসেপ্ট অফ ফিশিং আছে, ফিশিং গ্রাউন্ডস আছে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে মাছ ধরা হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ফিশিং গ্রাউন্ড, অর্থাৎ ফিশিং যে গ্রাউন্ডগুলো হয়, অর্থাৎ যে স্থানগুলো থেকে মানে মৎস্য ক্ষেত্র যেগুলোকে বলে, যেগুলো থেকে মাছ ধরা হয়, মানে পৃথিবীতে যে সমস্ত উল্লেখযোগ্য যে মৎস্য ক্ষেত্রগুলো আছে যেখান থেকে বাণিজ্যিকভাবে মৎস্যকে আরোহণ করা হয়, সেই জায়গাগুলো সম্পর্কে জানতে হবে এবং সেগুলোর যে ডেভেলপমেন্টের যে কারণগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে। টাইপস অফ ফিশ সম্পর্কে জানতে হবে, তো কত রকমের মাছ হয় সেটা জানতে হবে। মেথডস অফ ফিশিং জানতে হবে, অর্থাৎ কত রকমভাবে মাছ ধরতে পারা যায় সেটা। তারপর দেখো আছে এরিয়াজ অফ ফিশিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, জাপান অ্যান্ড বাংলাদেশ। তো ফিশিং এরিয়া যেগুলো রয়েছে আর কি, স্পেশালি আমাদের ইন্ডিয়া, জাপান এবং বাংলাদেশের রেফারেন্সে এটাকে আলোচনা করতে হবে। ডেভেলপমেন্ট অফ পোর্টস অ্যান্ড মার্কেট ডেভেলপিং ডিপেন্ডিং আপন ফিশিং, মৎস্য আরোহণের উপর ভিত্তি করে কিভাবে বন্দর ও বাজারের বিকাশ লাভ করে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আর ফিশ কনজারভেশন, মাছকে কীভাবে আমরা সংরক্ষণ করব সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর রিসেন্ট ফিশারিজ পলিসিস অফ ইন্ডিয়া, তো মাছ আরোহণ করার ক্ষেত্রে ভারতবর্ষে বর্তমানে কি কি নীতি আছে সেগুলোকে সম্পর্কে মানে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আসছে দেখো ল্যান্ড ইউজ প্যাটার্ন, অর্থাৎ কিছু সিলেক্টিভ দেশ আছে যে দেশেতে ভূমিকে কিভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে, যেরকম ইউএসএ, চায়না, কানাডা, কোরিয়া, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ইউক্রেন, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমানিয়া, বিভিন্ন দেশ রয়েছে, সিলেক্টিভ দেশ কিছু রয়েছে। এর মধ্যে থেকে আমাদেরকে জানতে হবে যে সেই সমস্ত দেশেতে কিভাবে তার জমিকে বা ল্যান্ডকে ইউজ করা হয় সেই প্যাটার্নটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরেতে আসছে দেখো ওয়াটার রিসোর্স, ইরিগ্রেশন অ্যান্ড ওয়াটার প্রিজারভেশনস, অর্থাৎ জলসেচ এবং জল সংরক্ষণ। তো এর যে সমস্ত টেকনিকগুলো আছে, ইরিগ্রেশন টেকনিক্স, তারপরে যে ইউজ অ্যান্ড মিসইউজ অফ ওয়াটার ইন ইরিগ্রেশন এবং ডেঞ্জার্স অফ ওভার ওয়াটারিং, কনজারভেশন অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, ইরিগ্রেশন অফ ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইজিপ্ট, অল্টারনেটিভ মেথড অফ ইরিগ্রেশন। তো এই যে টপিকগুলো রয়েছে এর মধ্যে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, অর্থাৎ কিভাবে জলসেচ করা হয় তার যে টেকনিক্সগুলো আছে সেটা জানতে হবে। জলসেচ করার সময়তে যে জলটা নষ্ট হয়, যে ইউজ অ্যান্ড মিসইউজ অফ ওয়াটার ইন ইরিগেশন সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে ডেঞ্জার্স অফ ওভার ওয়াটারিং, অর্থাৎ বেশি অতিরিক্ত জলসেচের কী কী বিপদ আছে সেই সম্পর্কে জানতে হবে। কনজারভেশন অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, জল সংরক্ষণ করা হবে, জল মানে জলকে সম্পদ হিসেবে সংরক্ষণ করার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো জানতে হবে, তার প্রয়োজনীয়তাগুলোকে জানতে হবে। এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্থাৎ জলবিভাজিকা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তারপরে আর কি আছে, ইন্ডিয়া, পাকিস্তান এবং ইজিপ্টে কীভাবে জলসেচ করা হয় সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে। আর কি আছে, অল্টারনেটিভ মেথডস অফ ইরিগ্রেশন, তো ইরিগ্রেশনের অল্টারনেটিভ যে মেথড আছে কিনা বা থাকলে সেটা কি, মানে সেচের বিকল্প যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরেতে আসছে দেখো একটা বড় পার্ট রয়েছে, সেটা হচ্ছে কি, যা মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স। তো এখানেতে কিছু খনিজ এবং শক্তি সম্পদ আমাদের সিলেক্ট করে দেওয়া রয়েছে, সেই সমস্ত খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, তার ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেরকম দেখো টাইপস অফ মিনারেল রিসোর্স, অর্থাৎ মিনারেল রিসোর্স কত রকমের হয়, অর্থাৎ খনিজ সম্পদ কত রকমের আছে। ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ আয়রন ওর, কপার, ম্যাঙ্গানিজ, মাইকা, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, কোল, ইউরেনিয়াম, থোরিয়াম। তো এইগুলো যে মিনারেল যেগুলো রয়েছে, যে মিনারেল রিসোর্সগুলো রয়েছে এর ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন জানতে হবে। তারপর দেখো রয়েছে টাইপস অফ পাওয়ার রিসোর্স, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল, অর্থাৎ যেটাকে আমরা বলি না যে প্রচলিত এবং অপ্রচলিত শক্তি, তো সেই প্রচলিত অপ্রচলিত শক্তির সম্পর্কে আমাদের জানতে হবে, তার টাইপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে দেখো রয়েছে টাইপস অফ এনার্জি, থার্মাল, হাইড্রো ইলেকট্রিক, নিউক্লিয়ার, তো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং অবশ্যই ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন আমাদের পড়তে হবে, অর্থাৎ দেখো হাইড্রোলিক ইলেকট্রিসিটি, থার্মাল ইলেকট্রিসিটি, নিউক্লিয়ার ইলেকট্রিসিটি, এগুলো পৃথিবীর কোন কোন দেশেতে উৎপাদিত হয়ে থাকে তার কিছু সিলেক্টিভ কান্ট্রি আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন কানাডা আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ রয়েছে, ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসপেক্টেড রয়েছে, তারপরে মেইন লিডিং কান্ট্রিজ রয়েছে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনেতে, যেগুলো আর কি লিড করে, যারা আর কি সব থেকে বেশি পরিমাণে নিউক্লিয়ার মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে থাকে, সেইগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। তারপরে আছে দেখো নন কনভেনশনাল এনার্জি, তার মধ্যে রয়েছে সোলার এনার্জি আছে, টাইডাল এনার্জি, সি ওয়েভ এনার্জি, জিওথার্মাল এনার্জি, উইন্ড এনার্জি, বায়োগ্যাস, ওয়েস্ট গার্বেজ রিসাইক্লিং এনার্জি অ্যান্ড আদার্স। তো এইগুলো
অর্থাৎ নন কনভেনশনাল অর্থাৎ অপ্রচলিত শক্তির মধ্যে এইগুলো রয়েছে। সৌরশক্তি আছে, সোলার এনার্জি, টাইডাল এনার্জি অর্থাৎ জোয়ার ভাটার শক্তি, সি ওয়েভস সমুদ্র যে তরঙ্গের যে শক্তি যেটা সেটা রয়েছে, জিওথার্মাল ভূতাপ শক্তি আছে, উইন্ড এনার্জি মানে বায়ু শক্তি রয়েছে, বায়োগ্যাস রয়েছে, ওয়েস্ট গার্বেজ রিসাইক্লিং এনার্জি রয়েছে, এইগুলো। তো এইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস নিডস অ্যান্ড মেথড। তো কিভাবে আমাদের এই যে ন্যাচারাল রিসোর্সগুলোকে সংরক্ষণ করতে পারা যায়, তার প্রয়োজনীয়তাটা কি, সংরক্ষণ কেন আমরা করব, এবং তার সঙ্গে সঙ্গে কি আছে পদ্ধতিগুলো কি কি আছে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তাটা কেন এবং তার পদ্ধতিগুলো কি আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং সবার শেষে আছে দেখো ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ ম্যাপ ওয়ার্কস রয়েছে দেখো শোয়িং ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স। অর্থাৎ এই যে আমাদের যে ইকোনমির যে পার্টটা আছে, বেসিক্যালি যে ইকোনমির এই যে অংশগুলো যেটা রয়েছে দেখো এইখানেতে কিন্তু ম্যাপ পয়েন্টিং আছে। ঠিক যেরকম মাধ্যমিকেতে তোমরা ইন্ডিয়া ওয়েস্ট ম্যাপ পয়েন্টিং করতে, ঠিক সেই রকম কিন্তু এখানেতে এই ইকোনমিক জিওগ্রাফির ওপর থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আছে। যেরকম এই ফরেস্টের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেই ফরেস্টের ডিস্ট্রিবিউশনের ওপর থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে, ফিশিং গ্রাউন্ডস যেগুলো আছে সেই ফিশিং গ্রাউন্ডসের ওপর থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে। তারপরে তো তোমার থাকবে হচ্ছে কি এই মিনারেলস রিসোর্সের ওপর থেকে থাকবে তোমার ম্যাপ পয়েন্টিং। এই যে পার্টটা যেটা রয়েছে বিভিন্ন মিনারেল রিসোর্স এলাকা যেগুলো রয়েছে ওয়ার্ল্ড এতে বেস্ট সেগুলো থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে। তো এরকম কিছু সিলেক্টিভ ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক মাধ্যমিকেতে তোমরা যেরকম ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে ঠিক সেই রকম। তো এই হচ্ছে কি ওভারঅল পুরো সিলেবাসটা আমি মোটামুটিভাবে একটা তোমাদের ধারণা দেওয়ার জন্য আলোচনা করে দিলাম। তো আশা করি এটা থেকে তোমরা সিলেবাসটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমরা লাভ করতে পেরেছো, এবং এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্ট করে তোমরা জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।